হন্টিং অ্যাডলাইন পার্ট 33 চ্যাপ্টার 27 দ্য ম্যানিপুলেটর। আমি ঠিক ঘুমের গভীরে তলিয়ে যাচ্ছি, ঠিক তখনই দরজায় কড়কড় শব্দে শরীর কেঁপে ওঠে। দরজার দিকে তাকাই, সেটা শব্দ করে বন্ধ। কপাল কুঁচকে যায় বিভ্রান্তিতে। যখন নিজেকে বুঝিয়ে দিচ্ছিলাম যে আমি ভুল শুনেছি, ঠিক তখন চোখের কোণ দিয়ে দেখি এক টুকরো নড়াচড়া। একটা তীক্ষ্ণ নিঃশ্বাস ফেলে ঘুরে তাকাই, দেখি জেড আমার বারান্দার দরজায় বাহিরে দাঁড়িয়ে আছে। চেরির লাল আগুন চাঁদের আলোয় স্পষ্ট জ্বলছে। ঘুম পুরো উড়ে যায়। আমি উঠে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই। কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছো তুমি, ক্রিপ? আমি ঠান্ডা গলায় বলি। জেড দরজাগুলো পুরোপুরি খুলে দেয়, মুখ থেকে ধোঁয়া বেরিয়ে আসে। অনেকক্ষণ সে সমান স্বরে উত্তর দেয়। সে সিগারেটের শেষাংশ বারান্দার বাইরে ছুঁড়ে ফেলে, তারপর হুড নামিয়ে নেয়। চাঁদের আলো তার উপর সরাসরি পড়ছে, তাকে এক মায়াবী আলোয় ঢেকে দিচ্ছে। এত অন্ধকার একজন মানুষ আলো এত উজ্জ্বল হয়, এ যেন বিরোধী সত্য। অযথা ময়লা ফেলো না। তুমি যখন জানো না আমি কাছে আসি, তখন তুমি অনেক বেশি শান্ত। সে মৃদু স্বরে বলে, ভিতরে চলে এসে দরজাগুলো বন্ধ করে দেয়। আমি চোখ ছোট করে তার মুখ স্পষ্ট দেখতে চেষ্টা করি। কিছু একটা অস্বাভাবিক। সে তার চিরাচরিত ব্যঙ্গাত্মক অহংকারী রূপে নেই। কয়েক রাত আগেই সে এখানে ছিল, আমাকে আরও কিছু প্রশিক্ষণ দিচ্ছিল। আমি ওর শেখানো কয়েকটা মুভ শিখে ফেলেছি ভালোভাবে। আমি শিগগিরই একদম ব্যাডেজ হয়ে যাব। তোমার কি হয়েছে? আমি বলি, যদিও স্বরে তেজ নেই, যেন আজ সত্যি ওর জন্য উদ্বেগ বোধ করছি। আমি কপালে হাত দিয়ে দেখি জ্বর হলো কি না, হয়তো অসুস্থ হয়ে ভুল ভাবছি। সে ছায়া থেকে বেরিয়ে এসে কাছে আসে। আমার শরীর শক্ত হয়ে যায় যখন সে বিছানার ধারে এসে বসে। তার পেশিগুলো প্রায়ই জামার নিচে টান টান হয়ে থাকে। মনে হয় সে ইচ্ছে করেই 2 সাইজ ছোট জামা কেনে, কিন্তু আজ তার দেহ আরও বেশি শক্ত। গলা আর কাঁধের পেশি টান টান হয়ে আছে। আজ একটু ক্লান্ত। সে নিচু গলায় বলে। আমি আরও চিন্তিত হয়ে যাই। জেডের এই দিকটা দেখতে ভালো লাগছে না। আসলে এটা আমাকে যতটা প্রভাবিত করছে সেটা সহ্য করাও কঠিন। মনে মনে যুদ্ধ চলতে থাকে। তাকে বের করে দেই, নাকি আজ তার অদ্ভুত আচরণের মধ্যে হাত বাড়িয়ে দেখায় যে আমি হয়তো যত্ন নিতে চাই। তার মাথা ঘোরে, হাড়ে টনটন শব্দ হয়। সেই বিকট শব্দে আমি কেঁপে উঠি। তোমার শরীরে অনেক টেনশন জমে আছে, বুঝলে তো? আমি বিব্রত গলায় বলি, নিজের কথায় নিজেই ক্রিঞ্জ করি। সে হেসে ফেলে, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা নেই। দীর্ঘশ্বাস ফেলে আমি চাদর সরিয়ে দেই। অনিচ্ছা সত্ত্বেও আমি জেডের পেছনে এসে হাঁটু গেড়ে বসি। তার দেহ শক্ত হয়ে যায়। জেড আর আমাকে নিয়ে সতর্কতা দেখে আমার বুকটা কেমন যেন হয়। এটা খুলে দাও, আমি নরম গলায় বলি। তার হুডির কাপড় ধরে টেনে সে মুখ ঘুরিয়ে পাশে তাকায়। খুব কম মানুষের পাশের মুখাবয়ব সুন্দর হয়, কিন্তু জেড সব দিক থেকে সুন্দর। কেন? তার স্বর ঠান্ডা। আমি রেগে গিয়ে কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু থেমে যাই। আজ রাগ দেখানোর দিন নয়, আজ তাকে বুঝতে দেওয়া দরকার যে আমি আছি তার পাশে, আমার জন্য সুবিধা হবে। আমি মৃদু গলায় বলি। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু থেমে যায়। শেষে সে হুডি খুলে ফেলে, সাথে সাদা টি শার্টটাও খানিকটা উঠে যায়। এক ঝলক জটিল উল্কির আভাস দেখি, তারপর টি শার্ট নেমে আসে। সে কিছু বলে না, হাঁটুতে কনুই রেখে বসে থাকে। আমি শ্বাস ছেড়ে তার কাঁধে আঙুল দিয়ে চাপ দিতে শুরু করি। মনে হচ্ছে পাথরে আঘাত করছি। হায় ঈশ্বর, আমি ফিসফিস করি। চাপ বাড়াই, তার মুখ থেকে গভীর একটা গোঙানি বের হয়। সে মাথা নিচু করে ফেলে। কিছুক্ষণ আমরা কিছু বলি না। আমার হাত ব্যথা করে, তবু আমি থামি না। ধীরে ধীরে সে শান্ত হতে থাকে। পেশিগুলো আলগা হয়। বলো, আমি ফিসফিস করে বলি। এক ভয়ঙ্কর গাঁট মুচড়ে দেই। তার বুকের গভীর থেকে গোঙানি বেরিয়ে আসে। সে সাথে সাথে কিছু বলে না। আমি ওর ভেতরের লড়াই টের পাই। আজ আমি এক ছোট্ট মেয়েকে হারিয়েছি। সে স্বীকার করে, গলা কর্কশ, অসামঞ্জস্যপূর্ণ। আমি ঢোক গিলে ফেলি, বুকের ভেতর ব্যথা বিঁধে যায়। আমি চুপ করে থাকি, তাকে সময় দেই। সে খুব ভীত ছিল, থামছিল না চিৎকার করা। আমি তখনও বিল্ডিংয়ে ঢুকিনি। বাইরে থেকে গুলির শব্দ শুনি। সে থামে, নিজেকে সামলাতে। আমি তাদের কথোপকথন শুনছিলাম। মেয়েটি লড়াই করছিল, থামছিল না। যতই তারা মৃত্যুর ভয় দেখাক, সে লড়াই করছিল। তার মুঠো শক্ত হয়ে আসে, আবার তার শরীরের প্রতিটি পেশি শক্ত হয়ে যায়।
আমি চোখ বন্ধ করে নিই, জানি কি করতে হবে, না হলে আমি নিজেকে ঘৃণা করতাম। দীর্ঘশ্বাস ছেড়ে আমি বসে পড়ি এবং তাকে কোয়ালার মতো জড়িয়ে ধরি। হাত পা দিয়ে তাকে ধরে রাখি, মাথা রাখি তার পিঠে। সে নড়ে না, তার মনের ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে থাকা পাথরের স্তম্ভের মতো স্থির থাকে। মৃত্যু তার জীবনের সবচেয়ে খারাপ বিষয় নয়, এটা সবচেয়ে খারাপ হয়েছে তোমার জন্য, তার পরিবারের জন্য। আমি ফিসফিস করি, দেখি তার মাথা নড়ে, সে চোখে চোখ রাখতে চায়, কিন্তু আমি তাকাই না। যে জীবন তাকে বাঁচতে হতো সেটা মৃত্যুর চেয়েও ভয়াবহ হতো। তুমি বলতে চাইছো তার মরে যাওয়া ভালো হয়েছে? তার স্বর ঠান্ডা। না, তা বলছি না। আমি বলি তাকে আরো শক্ত করে ধরি, তার জীবন থেকে তাকে ছিনিয়ে নেওয়া, তার পরিবার বন্ধু বান্ধব থেকে দূরে নিয়ে যাওয়া, সেই নরকসম পরিস্থিতিতে ফেলে রাখা, সেটাই সবচেয়ে খারাপ। কিন্তু মৃত্যু নয় জেড। মেয়েটি লড়াই করছিল নিজের মতো করে, তার জীবন কেড়ে নেওয়ার অধিকার ছিল না কারো, কিন্তু তারা তা করেছে। আমি চাই তারা তার শাস্তি পাক, কিন্তু যা হয়েছে তারপরে অন্তত এখন সে শান্তিতে আছে। সে চুপ করে থাকে, আমি বুঝতে পারি না সে ভালো বোধ করছে নাকি খারাপ, কিন্তু আমি আমার বিশ্বাসের কথা বলেছি। কখনো কখনো মানুষ এই ট্রমার মধ্যে বেঁচে থাকার জন্য তৈরি নয়, তারা ভেঙে যায়, প্রতিদিন মৃত্যুর সাথে লড়াই করে। আমি বিশ্বাস করি সে বেঁচে থাকলে আবার সুখ খুঁজে পেত। আমরা সবাই পারি, কিন্তু কিছু অদৃশ্য শক্তি সেই সুযোগ কেড়ে নেয়। হয়তো তার সুখ খুঁজে নেওয়ার জায়গা জীবনে নয়, মৃত্যুর পর। আমি জেটকে ছেড়ে দেই, সরে আসি, তার মাথা নেমে যায়। সে হতাশ দেখায়, সে দাঁড়ায়, দরজার দিকে এগোয়, কিন্তু দুপা এগোনোর আগেই আমি তার হাত ধরে টেনে ফিরিয়ে আনি। সে চুপ করে বিভ্রান্ত চোখে তাকায়। আমি এখনো তোমাকে ঘৃণা করি। আমি ফিসফিস করি, মিথ্যার তিক্ত স্বাদ মুখে লেগে থাকে, কিন্তু আজ আমি চাই তুমি আমার পাশে শুয়ে থাকো জেড। আমি চাদর সরিয়ে ইশারা করি, তাকানোর শক্তি হারিয়ে ফেলি। যখন সে জুতো খুলে পাশে এসে শোয়, সে চাদরের ওপরে থাকে, তাতে আমার স্বল্প অস্বস্তি হয়। আমি নার্ভাস বোধ করি। এখন পর্যন্ত জেডের সঙ্গে যা কিছু হয়েছে সবই জোর করে হয়েছিল। আজ আমি চাইছি সে এখানে থাকুক, কিন্তু এখন আমি জানি না কি করব। তুমি বারান্দায় কি করছিলে? হঠাৎ ব্লুর করে ফেলি। সে হেসে ফেলে, আমাকে মুখ ঘুরিয়ে তাকাতে বলে। আমি শক্ত হয়ে পাশ ফিরে শুই। তার তীব্র উপস্থিতি শ্বাস আটকে আসে। তোমাকে দেখতে চেয়েছিলাম, সে স্বীকার করে, তারপর হালকা মজা করে যোগ করে, শান্তিতে। আমি নাক সিটকাই। ও, তোমার এই স্টক করা তাণ্ডবে ব্যাঘাত ঘটানোর জন্য দুঃখিত, পরের বার পোজ দিয়ে নেব। সে হেসে ফেলে, কিন্তু সেই হাসি তার চোখে পৌঁছায় না। তাহলে ভালোই হবে, সে মৃদু স্বরে বলে। তার চোখ আমার শরীরের রেখাগুলো অনুসরণ করছে, যেন সেগুলো পবিত্র কোনো শাস্ত্র, আর সে এক পাপী যে ঈশ্বরের প্রমাণ খুঁজছে। তুমি আমার থেকে দূরে থাকতে চাও, আবার কাছে থাকতে চাও, এটা তো একদম বিয়ের মতো। আমি ঠান্ডা স্বরে বলি, হবে। স্বাভাবিকভাবে এর বিরোধিতা করার ইচ্ছে হয়, মনের মধ্যে করিও, কিন্তু আজ রাতে আমি কিছু বলি না। আমি শব্দগুলো গিলে ফেলি, তাকে স্বপ্ন দেখার সুযোগ দেই। আমরা দুজন নীরব হয়ে যাই, কিন্তু সেই নীরবতার মধ্যে থাকে দুঃখ, অপরাধবোধ আর রাগের ভার। জেট সেই আবেগগুলোর মধ্যে ডুবে যাচ্ছে, যেন একজন মৌমাছি পালকের মধ্যে হাত দিয়েছে। আমি সেই আবেগে হুল খাচ্ছি, আর তার তাপে আমার ত্বক পুড়তে থাকে। আমাকে চুমু দাও। আমি ফিসফিস করি, যদি এতে আমাদের দুজনের বুকের জ্বালা কিছুটা হলেও কমে। সে স্থির হয়ে যায়, আর আমার সাহস এলে পড়ে। তাই আমি নিজে এগিয়ে গিয়ে তার ঠোঁটে ঠোঁট রাখি। তার ঠোঁটের স্পর্শে আরেক রকম আগুন জ্বলে ওঠে। আমি সেই তাপে ডুবে যাই। সে আমাকে ফিরিয়ে চুমু দিতে দ্বিধা করে না, কিন্তু সেটা ধীরে। তাতে কোনো কমতি নেই, কিন্তু তার স্বাভাবিক তীব্রতা নেই। আর এই অভাব আমি কতটা মিস করেছি সেটা বুঝতে পারি এখন। প্রায় অধীর হয়ে গিয়ে আমি তার নিচের ঠোঁটে হালকা কামড় দেই, তারপর সেটাকে মুখে টেনে নেই। তার হাত আমার কোমর আঁকড়ে ধরে, মুহূর্তের জন্য মনে হয় সে আমাকে দূরে ঠেলে দেবে, কিন্তু তারপর সে ভেঙে পড়ে, তার নিয়ন্ত্রণ গলে যায়, এবং অবশেষে শেষমেশ সে আমার ঠোঁটে হানা দেয়। আমার স্বাদ গ্রহণ করে, যেন আইসক্রিম চেটে খাচ্ছে। আমার হাত তার চুলে ঢুকে যায়, নরম চুলের বুননে হারিয়ে যায়, আর তার হাত আমার শরীরকে সেই সম্মান দেয়। চাদরের নিচে ঢুকে আমার বাঁকগুলো ছুঁয়ে যায়। তার জিভ আমার জিভের সাথে নাচতে থাকে, এক ধরনের উন্মাদনার হাজারো দমিয়ে রাখা আবেগের ঝড় সৃষ্টি করে। চাদরটা আমার শরীরে ভারী আর দম বন্ধ করা লাগে। আমি যখন তা থেকে বের হওয়ার চেষ্টা করি, জেড আমাকে আরও আটকে ফেলে। আমি তার কাছ থেকে সরতে চেষ্টা করি,
কিন্তু সে তাড়া করে আসে। তার ঠোঁটের দিকে মুক্তি অসম্ভব হয়ে ওঠে। আমাকে ছেড়ে দাও, আমি ফিসফিস করি তার দাঁতের কামড়ের ফাঁকে। অ্যাডি, আমরা এটা আর এগিয়ে নেব না, সে চূড়ান্ত স্বরে বলে। কেন? আমি নিঃশ্বাস ফেলে বলি, আর আমার যুক্তিবোধ আমাকে ধমকায়। আমি তো খুশি হওয়ার কথা, কারণ প্রথমবার যখন আমি তোমাকে স্পর্শ করব তখন তুমি আমাকে পুরোটা পাও, অল্প কিছু নয়। সে শ্বাস নেয়। আমি এখন সম্পূর্ণ নই, আর আমি তোমাকে পূজা করতে পারি না যখন তোমার চোখে সেই মেয়েটিকে দেখি। আমি হাত বাড়িয়ে তার দাগের ওপর আঙুল বুলিয়ে দেই। তার নিঃশ্বাস কেঁপে ওঠে। ঠিক আছে, আমি ফিসফিস করি। আমি বুঝতে পারি এখন সে কষ্টের মধ্যে আছে, আর আমি শুধু সাময়িক মনোযোগের উৎস। এটা আমাকে কষ্ট দেয় না, কারণ আমি জানি যে মেয়েটি তার মনে জায়গা করে নিয়েছে সে একটা ছোট মেয়ে, যে এখন মৃত, এক মৃত্যু, যার জন্য সে নিজেকে দোষী মনে করে। তুমি ঠিক বলছো, কিন্তু আমি চাই তুমি জানো এটা তোমার দোষ নয়। যতক্ষণ তুমি তাদের সুযোগ দেবে ততক্ষণ সেই হয়ে যেতে পারতো ভাবনাগুলো তোমাকে তাড়িয়ে বেড়াবে, জেড। কিন্তু তুমি যাদের বাঁচিয়েছো তাদের কথা মনে রেখো, তাদের ভুলে যেও না। সে কোনো উত্তর দেয় না, শুধু এগিয়ে এসে আমার ঠোঁটে হালকা চুমু খায়। আমি তাকে সেই জায়গা দেই। আমাদের চুমু এবার শান্ত, সেই আগুন এখন ধীরে দগ্ধ হতে থাকে, কিন্তু বাতাস না পেয়ে আর বেড়ে উঠতে পারে না। আমাদের এখন কোনো কিছুর প্রয়োজন নেই। সে মানসিকভাবে তৈরি নয়, আর আমি জানি না কোনোদিন হতে পারবো কি না। জেডের সাথে এই সম্পর্কটা বিভ্রান্তিকর, আর একদিন আমাকে এটি শেষ করতে হবে, তবে আজ রাতে নয়। আমার হাতে ফোন কাঁপতে থাকে। স্ক্রিনে মায়ের নাম দেখে আমি দীর্ঘশ্বাস ফেলি। মস্তিষ্ক থেকে না করার শব্দ উঠলেও আমি সবুজ বোতাম টিপে ফোন কানে দেই। হ্যালো মা, আমি বলি, স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করি। হ্যালো মার বাচ্চা, কেমন আছো? তার মাপা গলা শুনে আমার শরীর পাথরের মতো শক্ত হয়ে যায়। এটা স্বাভাবিক প্রতিক্রিয়া, কারণ বেশিরভাগ সময়ই তার কথার আড়ালে কটাক্ষ লুকানো থাকে। ভালো আছি, মেলার জন্য তৈরি হচ্ছি, আমি বলি, দায়ের দিকে তাকাই। আমরা দুজনেই আমার রুমে সাজছি, বাতাসে উত্তেজনার গন্ধ। আজ রাত সাটান্স অ্যাফেয়ার, আর আমরা প্রতিবারই এখানেও দারুণ মজা করি। আমি জানি আজও আলাদা হবে না। আজ রাতে আমার মাথায় ভয়ঙ্কর পুরুষ আর অমীমাংসিত হত্যার মামলা থাকবে না। হয়তো সেই ভয়ঙ্কর পুরুষটিও, যাকে এক সপ্তাহ ধরে দেখিনি। ওই ভুতুড়ে মেলায় যাচ্ছ যেটাতে তুমি প্রতি বছর যাও? সে বিরক্তির সাথে বলে। আমি বুঝি না তুমি কিভাবে ওই জায়গাগুলোতে যেতে পছন্দ করো। ভয়ঙ্কর জিনিস থেকে আনন্দ খুঁজে বের করা একটা মানসিক রোগ, জানো? সে শেষের অংশটা ফিসফিস করে বলে, কিন্তু ফোনে সেটা স্পষ্ট শোনা যায়। আমি চোখ ঘোরাই। মা, কোনো কারণ ছিল কি ফোন করার? দায়া হেসে ওঠে। আমি তাকে রাগত চোখে তাকাই। হ্যাঁ, থ্যাঙ্কসগিভিংয়ে তোমাদের পরিকল্পনা কি জানার জন্য ফোন করেছিলাম। আমি আশা করি তুমি আর ডায়া আমাদের সাথে থাকবে। গলায় উঠে আসা বিরক্তির শব্দ আমি চেপে ফেলি। ডায়ার আমি প্রায় বিবাহিত দম্পতির মতো, দুই পরিবারে ছুটি ভাগ করে যাই। তার পরিবার বড়, উষ্ণ, হাসি খেলার মধ্যে ভরা, আর আমার পরিবার ছোট, শীতল। মা দারুণ রান্না করে, কিন্তু সেই উষ্ণতা নেই। হ্যাঁ, আমি নিশ্চিত করি। সাথে সাথে আমার মাথায় বোকামি করার ইচ্ছা আসে। শোনো মা। হুম। সে ধৈর্যহীন স্বরে উত্তর দেয়। আমি কি জিজির হত্যার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করতে পারি? দায়ের চোখ বিস্মিত হয়ে যায়। সে ঠোঁট নাড়িয়ে বলে, তুমি কি করছো? সে জানে, আমিও জানি মা এই বিষয়ে কথা বলতে চাইবে না, কিন্তু আমাকে জানতে হবে। মা হয়তো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানে। সে দীর্ঘশ্বাস ফেলে। তুমি যদি ওই জায়গা থেকে চলে যাও তাহলে বলি। আমি উত্তর না দিয়ে চুপ থাকি, যদি এতে সে কথা বলে। তুমি কি গ্র্যান্ডপা জহানের সবচেয়ে কাছের বন্ধু ফ্রাঙ্ক সেইনবার্গকে চিনতে? সে এক মুহূর্ত চুপ করে থাকে। অনেকদিন এই নাম শুনিনি। সে বলে, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনতাম না, কিন্তু মা তার কথা বলতো। তার সম্পর্কে নানি কি বলতো? সে দীর্ঘশ্বাস ফেলে। শুধু বলতো জিজির খুনের আগ পর্যন্ত সে প্রায়ই আসতো, তারপর হঠাৎ উধাও হয়ে যায়। আমি ঠোঁট কামড়াই। তুমি কি গ্র্যান্ডপা জনের জুয়া খেলার অভ্যাস জানো? আমি আশার সুর লুকাতে পারি না, কিন্তু সে সেটা ধরে ফেলে। কেন জানতে চাচ্ছ, অ্যাডি? সে ক্লান্ত স্বরে এড়িয়ে যায়। কারণ আমি আগ্রহী। ঠিক আছে, আমি ফ্রাঙ্কের ছেলেকে মার্ককে দেখেছি। সে জিজির কথা বলছিল, সে তার কথা মনে রেখেছিল, আর কিছু জটিল কথা বলেছিল জনের জুয়া খেলার বিষয়ে। আমি স্বীকার করি না যে আমি নিজেই মামলা তদন্ত করছি। আমি চাই সে ভাবুক আমরা কেবল কথায় কথায় এটি নিয়ে কথা বলেছি।
তুমি কিভাবে ওরকম একজন মানুষের সাথে যোগাযোগ করলে অ্যাডি? প্লিজ বলো তুমি তার সাথে দেহ বেচনি। আমি মাছি যদি মুখে ঢুকে যেত আমি টেরও পেতাম না। মুখ হা হয়ে থাকে, বুকের মধ্যে কেবল যন্ত্রণা। তুমি তুমি ভাবলে আমি এমন কিছু করতে পারি? আমি ধীরে বলি, কণ্ঠে ভেঙে পড়ার সুর স্পষ্ট। সে আবার চুপ করে যায়, হয়তো বুঝতে পারে সে সীমা অতিক্রম করেছে। তাহলে কিভাবে তার সাথে দেখা হলো? আমি নাক টেনে বলি, ছেড়ে দেই। কারণটা গুরুত্বপূর্ণ নয়, বরং সে যা ভাবে সেটাই। দায়ের প্রভাবশালী বন্ধুরা আছে, এক ডিনার পার্টিতে দেখা হয়। সে বলে আমি তার পরিচিত কাউকে মনে করিয়ে দিচ্ছি। আমি পরিবারের কথা বললে সে সংযোগ করে নেয়। আমি মিথ্যা বলি, ডায়া ভ্রু তুলে, কিন্তু কিছু বলে না। বুকের মধ্যে তীব্র ব্যথা অনুভব করি। তোমার নানি বলেছিল জনের জুয়া তাদের বিপদে ফেলে দিয়েছিল, কিন্তু জিজির মৃত্যুর কিছু আগে সব কিছু ঠিক হয়ে যায়। সে রাতে ফিরত দেরি করে, মেজাজ খারাপ করে জিজির সাথে ঝগড়া করত। ফ্রাঙ্ক ছিল তাদের সম্পর্কের মধ্যে। তোমার নানি বলতো জিজির মৃত্যুর কিছু আগে ফ্রাঙ্ক আর জিজির মধ্যে একবার ঝগড়া হয়েছিল। ফ্রাঙ্ক তাকে মাটিতে ফেলে দিয়েছিল আর বিশ্বাসঘাতকতা নিয়ে কিছু বলেছিল। আর আমি এর বেশি কিছু জানি না। এটাই ছিল তার ক্ষমা প্রার্থনা। বুকের ব্যথা কমেনি, তবু আমি তা গ্রহণ করি। আমি ভাবতে থাকি ফ্রাঙ্ক কেন এত রেগে গিয়েছিল। হয়তো ফ্রাঙ্ক তার বন্ধুকে হারানোর জন্য জিজিকে দোষারোপ করেছিল। জনের ব্যবহার খারাপ হয়ে যাচ্ছিল, আর তা শুরু হয়েছিল জিজির তার প্রেমে পড়ার পর থেকে। হয়তো ফ্রাঙ্ক মনে করত জন জোয়ার ফাঁদে পড়ার জন্য জিজি দায়ী। আরও একটা প্রশ্ন। আমি বলি তার ফোন রাখার ইচ্ছে বুঝতে পারি। তুমি কি মনে করো নানি সবসময় অ্যাডিকে চিলেকোঠায় যেত কেন? জানো কেন যেত? হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম মা একা থাকতে চাইলে ওখানেই যেত। আমি আসলে জানি না কেন, শুধু বলতো ওখানে গিয়ে ভাবতে ভালো লাগে। আমাদের কখনো ওখানে যেতে দিত না। কেন জিজ্ঞাসা করছো? তার কথায় আমার বুক ধপ করে পড়ে যায়। অপ্রয়োজনীয় এক চিন্তা মনের মধ্যে ঢুকে পড়ে। আমি যা খুঁজে পেয়েছি তা তাকে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, তাই কাঁধ ঝাঁকিয়ে বলি, মনে হচ্ছিল নানিকে ওখানে অনেকবার যেতে দেখেছি, কিন্তু নিশ্চিত ছিলাম না, তাই জিজ্ঞাসা করলাম। ঠিক আছে, যদি আর কিছু না থাকে তাহলে তোমার বাবার জন্য ডিনার রান্না করতে হবে। আমি টেক্সট করে থ্যাঙ্কসগিভিং এর প্ল্যান জানিয়ে দেব। সে বলে বাই। আমি গুম গুম করে বলে ফোন কেটে দেই। সে কি বলল? ডায়া আসতে জিজ্ঞাসা করে, কিন্তু আমি জানি সে আসলে জানতে চাইছে মা কি বলেছে যে আমার মুখ এতটা আহত দেখাচ্ছে। আমি ঠোঁট বাঁকাই। সে ভাবল আমি মার্কের কাছে নিজেকে বিক্রি করেছি। তার মুখ হা হয়ে যায়, কিন্তু দ্রুত নিজেকে সামলে নেয়। এটা খুব বাজে কথা অ্যাডি। আমি দুঃখিত। সে বলে, মুখে সহানুভূতির ছাপ ফুটে ওঠে। ডায়া সবসময় ভালো পরিবারের মধ্যে বড় হয়েছে, কিন্তু সে যথেষ্ট সময় ধরে আমার সাথে আছে যাতে বুঝতে পারে মায়ের সাথে বড় হওয়া কেমন। আমি হাত নেড়ে বলি, সে এর চেয়েও খারাপ কথা বলেছে। ফ্রাঙ্ক সম্পর্কে কি বলল? আমি মায়ের বলা সব কিছু তাকে জানাই, এবং বলার পর সে বিস্মিত চোখে আমার দিকে তাকিয়ে থাকে। মার্কের কাছ থেকে রোনাল্ডো আর জন সম্পর্কে যা জেনেছিলাম সেটাও বলার পর তার একই প্রতিক্রিয়া হয়েছিল। সব কিছু শুনে মনে হচ্ছে জিজি নিজের প্রেমের জন্যই ঝামেলা ডেকে এনেছিল। আমি দীর্ঘশ্বাস ফেলে বলি, দায়া ঠোঁট কামড়ে ধরে। স্টকারের কথা বলতেই, তুমি কি তোমার মাকে জেট সম্পর্কে বলবে না? আমি তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই। এটা বলার মতোই হবে যে একবার কনসার্টে আমি এক ছেলেকে আমাকে ফিঙ্গার করার অনুমতি দিয়েছিলাম। সে হেসে ওঠে, হ্যাঁ ঠিক আছে, এটা তুমি জিতলে। তার সবুজ চোখে এক মুহূর্ত দ্বিধা জ্বলে ওঠে। আমি সোজা হয়ে বসি, আসন্ন প্রশ্নের জন্য নিজেকে প্রস্তুত করি। জেড কি বলেছে? সে আসলে কি করে জীবিকা চালায়, অথবা মার্কের সাথে তার সম্পর্ক কেন? এই প্রশ্নটাই আসলে আমাকে জেডকে নিয়ে কিছু না বলার কারণ। সে বলেছিল মার্ক এবং তার আসল কার্যকলাপের কথা খুব অল্প মানুষই জানে, যারা তাকে সহায়তা করে শুধু তারাই জানে। আমি মাথা নাড়িয়ে মিথ্যা না বলার সিদ্ধান্ত নেই। দায়া মাথা নেড়ে উত্তর মেনে নেয়, কোনো প্রশ্ন করে না। তার এই অন্ধবিশ্বাসে আমার ভেতরে থাকা অপরাধবোধ আরও ভারী হয়ে যায়। আমি তার চোখের সামনে মিথ্যে বলেছি, আর সে সেটা নিয়েই নিয়েছে। সে রামের একটি শর্ট গ্লাস হাতে দেয়। নাও, এটা খেয়ে নাও। হন্টেড কার্নিভালের আগে পিগ্রেমিং করাটা আইনসম্মত। আমি শর্টটি নিয়ে গিলে ফেলি। গ্লাস নামানোর পর মুখে হাসি ফিরে আসে। অ্যালকোহল এই অপরাধবোধ দূর করবে না, তবে অন্তত মায়ের আমাকে পতিতা বলার রাগ আর নেই। আমার মুখ দেখে সে হাসে। তুমি কি মনে করো এবার হন্টেড হাউসগুলো কেমন হবে?
সে চোখে ব্রাউন শিমারি আইশ্যাডো লাগাতে লাগাতে জিজ্ঞাসা করে, মেকআপ শেষে সে ভয়ঙ্কর সুন্দর দেখাবে। আইশ্যাডো তার সেই ধূসর সবুজ চোখকে এমনভাবে উজ্জ্বল করবে যে সব দানবরা তার দিকে ছুটে আসবে। আমি জানি না, সবসময় অনুমান করা কঠিন। এটা এমন যেন আমেরিকান হরর স্টোরির পরের থিম অনুমান করার চেষ্টা করা। স্যাটান স্যাফেয়ারের হন্টেড হাউসগুলো সাধারণত একই থিমে সাজানো হয়। একবার বেশিরভাগ হাউস সাজানো হয়েছিল জেলখানার মতো, যেখানে প্রতিটি হাউস থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে হতো। এখন পর্যন্ত সেটাই আমার প্রিয় থিম। সেই বছরই দায়া ভয়ে প্যান্টে পোশাক পরেছিল। এখন সে অতিরিক্ত কাপড় সাথে আনে, আর আমি প্রতি বছর তাকে এটা নিয়ে খোঁটা দেই। তুমি রেডি? সে শেষবারের মতো চোখে মাস্কারা লাগিয়ে জিজ্ঞাসা করে। গার্ল, আমি তো জন্ম থেকেই রেডি। চলো পিশাব কর না। বিষ, সে ফিসফিস করে, কিন্তু আমার শয়তানি হাসির শব্দে তা চাপা পড়ে যায়। সাটান অ্যাফেয়ার আমার পৃথিবীর প্রিয় জায়গাগুলোর একটি। রাত নামলে মেলা জীবন্ত হয়ে ওঠে। হাসির শব্দ, ভয় আর উত্তেজনার চিৎকার, আর তেলে ভাজা খাবারের গন্ধে আনন্দে ভরে ওঠে। হন্টেড হাউস কার্নিভালের রাইড আর ফুড ট্রাকের ভিড়ে ঢুকলে মনে হয় যেন বিদ্যুতের মধ্যে হাঁটছি। আমি আর দায়ে ভিড়ে হারিয়ে যাই। যখন 5টা বাজে, চারপাশে অন্ধকার, আর কিছু দানব ভিড়ের মধ্যে মিশতে শুরু করেছে। আমার চোখ এক মেয়ের দিকে আটকে যায়। সে ভাঙা পুতুলের মতো সাজা, বেঞ্চে বসে খুশি মনে পিলি চিজ স্টিক খাচ্ছে। গ্রিলড মাংসের গন্ধে আমার মুখে পানি চলে আসে। আমি দায়াকে কনুই দিয়ে ঠেলা দেই আর মেয়েটার দিকে দেখাই। ও পুতুলের মতো সাজছে। দায়া গুনগুন করে। আমাদের দুজনের চোখ হাউসগুলোর দিকে যায়। এখনো আলো জ্বলছে না, তবে কিছু হাউজের থিম বোঝা যাচ্ছে। আমাদের শৈশব। আমি আসতে বলি। অ্যানিস প্লে হাউস নামের পুতুল বাড়ি আর টি ম্যাসকরোর নামের এক হাউস দেখে। প্রবেশপথে এক বিশাল টেডি বিয়ার, যার এক চোখ নেই, কান ছেঁড়া, আর গায়ে রক্তের দাগ, হাতে রক্তমাখা ছুরি ধরা। আমার নিজের শৈশবের স্মৃতি ভেসে আসে, যেমন প্রতিটি ছোট মেয়ের জন্য টেবিল ভরা পুতুল আর খালি কাপ নিয়ে বসে থাকতাম। এই হাউজে আরামদায়ক টি পার্টি হবে না, বরং খুনে পুতুল আর ভয়ঙ্কর দানবে ভরা হবে। এই অভিজ্ঞতা আমাদের সব শৈশবের স্মৃতি নষ্ট করে দেবে, তাই না? আমি বলি। ও হ্যাঁ, দায়া উত্তেজনা আর ভয়ের মিশ্রিত হাসি দিয়ে বলে। আমি তার হাত ধরে ফুড ট্রাকের দিকে এগিয়ে যাই। আমরা সবসময় খেয়ে নিই, তারপরে দানবদের কাছে ধরা দেই। কারণ কর্ন ডগ মুখে ঢোকানো অবস্থায় যখন পেছন থেকে কোনো দানব ঘাড়ে নিঃশ্বাস নেয়, তখন সেটা খুব অদ্ভুত লাগে। কি খেতে ইচ্ছা করেছে? আমি জিজ্ঞাসা করি, চোখের ক্ষুধায় মেনুর দিকে তাকাই। তুমি কিভাবে বেছে নাও? দায়া অভিযোগ করে, আমাদের অন্তত ভালো হটডগ আর ট্রাফল ফ্রাই খেতে হবে, আর ভাজা সবজি। ও আর হয়তো। তুমি যেভাবে বলছো তাতে বাছাই করা হচ্ছে না। ডায়া শুকনো গলায় বলে, ঠিক আছে, ওই পুতুল মেয়েটা ফিলি স্টিক খাচ্ছে, ওটা আর কিছু ফ্রাই নিলে কেমন হয়? আমি বলি, চলো পথ দেখাও। সে বলে বিরক্ত ভঙ্গিতে হাত নেড়ে। আমি কোনো হাসি দেই না। ক্ষুধার সময় খাবার নিয়ে আমি সিরিয়াস থাকি। খাবার হাতে পেতে পেতে আমি এত ক্ষুধার্ত হয়ে যাই যে কাঁপতে থাকি। ফ্রাইয়ের তেলে শস্য শব্দ হয়, আর আমরা তা গরম অবস্থায় মুখে ঢোকাই, আর জিভ পুড়ে গেলে হাওয়ায় নিঃশ্বাস ফেলি। বেঞ্চ খুঁজে পেতে পেতে আমার ফ্রাই শেষ, আর স্যান্ডউইচের কয়েক কামড় খেয়ে ফেলেছি। ডায় আমার চেয়েও আগে শেষ করে ফেলেছে, কারণ বেঞ্চ খুঁজে বের করার দায়িত্ব আমি নিয়েছিলাম। অবশেষে আমি বসে স্যান্ডউইচ মুখে পড়ে দেই। চিবানোর রস গাল বেয়ে গড়িয়ে পড়লেও কোনো ভ্রুক্ষেপ নেই। মনের কোণে ভাবি, জেট কি এখানে আছে, দূর থেকে আমাকে দেখছে। আমার এই অশোভন খাওয়ার ভঙ্গিতে কি সে বিরক্ত হবে? আমি চাই সে বিরক্ত হোক, তবে সেই হারামজাদা হয়তো বলবে, আমি তোমাকে নোংরা অবস্থায় পছন্দ করি, আর তখনই তার মুখে বমি করতে ইচ্ছে করবে। মিথ্যাবাদী। আমরা খাবার শেষ করার পর হাউসগুলোতে আলো জ্বলে ওঠে। অতিথিদের লাইন ধরার সময় শুরু হয়। আমি আর ডায়া অ্যানিস পেলে হাউজে দৌড়ে গিয়ে লাইনের সামনের দিকে জায়গা নেই। আমরা রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি। তখন হঠাৎ ঘাড়ের পেছনে ঠান্ডা অনুভূতি গায়ে বেয়ে যায়। মনে হয় কারো দৃষ্টি পিঠে গর্ত করে দিচ্ছে। অ্যাডি, পেছন থেকে এক গলা ভেসে আসে, সাথে কাঁধে হালকা টোকা লাগে। আমি ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুত হই। আমার চোখ বিস্তৃত হয়ে যায়। আমি ঘুরে দাঁড়িয়ে মার্কের মুখোমুখি হই। ও আমার সর্বনাশ! মার্ক! আমি অবাক হয়ে চেঁচিয়ে উঠি, জোর করে মুখে হাসি আনি। আমি কখনো অভিনয়ে ভালো ছিলাম না, বিশেষ করে যখন একজন পেডোফাইলকে দেখে খুশি হওয়ার ভান করতে হয়। তবে এখানে 4জন পেডোফাইল এসেছে। মার্কের সাথে ক্যালেরি আছে,
তার 3জন বৃদ্ধ পুরুষ, তাদের মুখ কিছুটা চেনা লাগছে, হয়তো তারাও কোনো না কোনো রাজনীতিক। কি অদ্ভুত কাকতালীয় ব্যাপার, আমি জানতাম না তুমি এখানে আসো। মার্ক বলে, তার চোখ বারবার ডায়ার দিকে চলে যায়। তোমার এই বন্ধুটিকে? ডায়া হাসে, তবে তার হাসিতে বিন্দুমাত্র আন্তরিকতা নেই। ডায়া, সে উত্তর দেয়। মার্ক তার এই অবহেলা টের পেয়ে মুখে কৃত্রিম হাসি আনে। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, অ্যাডি। এরা আমার সহকর্মী, জ্যাক, রবার্ট আর মিলার। আমরা সৌজন্যমূলক কুশল বিনিময় করি, লাইনে ধীরে ধীরে এগিয়ে যাই। তাহলে জ্যাক কোথায়? মার্ক জিজ্ঞাসা করে, এমনভাবে আমার পেছনে তাকায় যেন 6 ফুটের বেশি লম্বা কোনো মানুষ আমার পেছনে লুকিয়ে থাকবে। বাথরুম খুঁজতে গেছে। আমি মিথ্যে বলি, কেন বলি জানি না, কোনো দরকার ছিল না। কিন্তু আমার অন্তরাত্মা বলছে, যদি মার্ক ভাবে আমি আর ডায়া এখানে একা এসেছি, তাহলে হয়তো কোনো ফাউল কাজ করার চেষ্টা করবে। জ্যাকের কথা যখন উঠল, মিলার কথা কেটে বলে, শুনেছি তোমরা দুজন খুব প্রেমে মগ্ন, তোমাদের দেখা কিভাবে হলো? আমার বুক ধক করে পড়ে যায়। এক মুহূর্তের জন্য মনে হয় মার্ক হয়তো সিনেমা হলে যা হয়েছিল তা জেনে ফেলেছে। তবে সাথে সাথে মনে পড়ে জ্যাড আমাকে বাড়ি পৌঁছে দিতে দিতে বলেছিল ক্যামেরাগুলো মুছে ফেলা হয়েছে। মিলারকে দেখে মনে হয় তার সাথে সবসময় একটা অক্সিজেন ট্যাঙ্ক থাকা উচিত। মার্ক 80-র ঘরে পা দিয়েছে, আর বাকিদের বয়সও কম নয়। তবে মিলারকে দেখে মনে হয় মধ্যাকর্ষণকে অমান্য করে সে কোনোভাবে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আমি সেই বানানো গল্পটাই বলি যা জেড একবার বেইলিসে বলেছিল। আশা করি তখন জেডকে ঘিরে যে রাগ আর সন্দেহ আমার চোখে থাকতো, তা আজ ভালোবাসার চোখে রূপ নিয়েছে। ক্যালেরি নিজের নরম গলার কয়েকটি প্রশ্ন করে, যেমন আমরা কতদিন ধরে একসাথে, আর বিয়ের কোনো প্ল্যান আছে কি না। ঘামে আমার কপাল ভিজে যায়, মুখ থেকে মিথ্যে বের হতে থাকে। যেমনভাবে আমার আঙুল থেকে গল্পের জগৎ তৈরি হয়। সৌভাগ্যক্রমে কয়েক মিনিটের মধ্যেই আমরা লাইনের সামনে গিয়ে পৌঁছে যাই। মার্ক আর তার চিপি বন্ধুদের হাত থেকে মুক্তি পাই। যদিও আমরা হাঁটছি এক দমবন্ধ হন্টেড হাউজে, তবু ভেতরে ঢুকে মনে হয় হালকা লাগছে। ঘরটা গোলাপি রঙের রাঙানো, সাদা কাঠের মাঝে চারপাশে ফ্রিলস আর মরা ছোট মেয়েদের হাসির আওয়াজ ভেসে আসছে। হলওয়ের নিচ দিয়ে তাকিয়ে দেখি 6 ফুট লম্বা একটা পুতুল হেঁটে যাচ্ছে। রঙিন ধোঁয়ার মধ্যে তার শরীর বিকৃত, মুখে রক্ত। ঠিকমতো দেখার আগেই তা হাওয়া হয়ে যায়। আমি আর ডায়া পরস্পরের গায়ে গুটি মেরে থাকি। ডান বাম তাকাই, যেখানে যাব বুঝতে পারি না। একজন ছায়া থেকে বেরিয়ে আসে, তার মুখের চামড়া খসে পড়ছে, রক্তে ভিজে আছে। আরেকজন পুতুলের সাজে থাকা মেয়ে বেরিয়ে আসে রক্তমাখা ছুরি হাতে। এত হঠাৎ ঘটে যায় যে আমি পিছিয়ে যাই, দায়ের চিৎকার কানে বিদ্ধ করে। তারা আমাদের তাড়া করে। আমরা ছুটে যাই এক লিভিং রুমের দিকে, যেখানে নীল সোফার পাশে এক ম্যানিকুইন বাচ্চা প্রসব করছে। ভালো করে তাকানোর সুযোগ পাই না, এর মধ্যে আরেক দানব আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আমি হেসে উঠি চিৎকারের মধ্য দিয়ে। এক মেকানিক্যাল ম্যানিকুইন থেকে দৌড়ে পালায়, যে গ্রিম রিপার এর মতো দেখতে। দায়ের নখ আমার হাতে গেঁথে যায়। নানান দানব আর পুতুল একে একে আমাদের সামনে ঝাঁপিয়ে পড়ে, মুখোমুখি এসে আমাদের ভয় পাইয়ে দেয়। স্যাটেন অ্যাফেয়ারের এত জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হলো তারা খুব যত্ন নিয়ে অভিনেতা নির্বাচন করে। তাদের মেকআপ সেরা, আর তারা জানে কিভাবে ভয় দেখাতে হয়। আমরা ঘুরে ফিরে আবার ফয়েতে ফিরে আসি, তবে এবার আমাদের সিঁড়ি বেয়ে তাড়া করা হয়। ড্যাশ সিঁড়ির ধাপে হোঁচট খায়, আর তার গালাগালি শব্দ আমার অট্টহাসিতে হারিয়ে যায়। চল দূরে যা, সে হাসির মধ্যে চিৎকার করে। চোখে এখনো ভয়, তবুও সে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে পালানোর চেষ্টা করে। অবশেষে আমরা অপরে পৌঁছে যাই। হাঁপাতে হাঁপাতে হাসি আর ভয় একসাথে মিশে আমাদের মেঝেতে ফেলে দেয়। দানব আমাদের ছেড়ে দেয়। আমরা উঠে দাঁড়িয়ে হলওয়ের দিকে যাই। ফ্ল্যাশিং স্ট্রব লাইট চোখে ধাঁধা লাগায়। ধোঁয়ায় চারপাশ অদৃশ্য হয়ে যায়। হলওয়ের এক পাশ শেষে এক বিশাল ম্যানিকুইন দাঁড়িয়ে আছে। তার চামড়া পুড়ে বুদবুদ হয়ে আছে, রক্তমাখা অস্বাভাবিক বড় মুখ আর হলুদ চোখ ভয়াবহতা বাড়িয়ে তোলে। আমরা পাশের রুমে ঢুকে পড়ি, সেই দানবের কাছ থেকে দূরে সরে যায়। ঘরটা দেখতে পুতুলের বেডরুমের মতো, গোলাপি আর সাদা রঙের সাজ, ছোটোখাটো বিকৃত পুতুল ভর্তি, আর একপাশে রাখা আয়না, যাতে মনে হয় পিছনে কিছু দেখা যাবে। ঘরটা নির্দোষ দেখালেও স্ট্রব লাইট হঠাৎ হঠাৎ জ্বলে ওঠে। নীল, বেগুনি আর গোলাপি ধোঁয়া আমাদের চারপাশে ঘুরতে থাকে, আর পেছনের সঙ্গীত এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি করে। হঠাৎ বিছানার নিচ থেকে এক ভয়ঙ্কর পুতুল বেরিয়ে আসে, তার শরীর বাঁকানো আর হামাগুড়ি দিয়ে আমাদের দিকে এগিয়ে আসে। আমি আর দায়া একসাথে চিৎকার করে উঠি, একে অপরের উপর পড়ে গিয়ে কোনোভাবে তার থেকে দূরে সরে যাই।
আমরা অন্যদিকে দরজার দিকে দৌড়ে যাই। আরেকটি রুমে ঢুকে পুরো হাউজের পার হতে 10 মিনিটের মতো লেগে যায়। আমার অ্যাড্রিনালিন ধীরে ধীরে নেমে আসে, তবু প্রতিটি দানবের তারার মধ্যে দিয়ে যেতে যেতে শরীরের ভেতরে অন্যরকম অনুভূতি জাগে। এই ভয় আর উত্তেজনা এক অদ্ভুত নেশা, যা আমি একা ঘরে ফিরে গিয়ে ছাড়া মেটাতে পারি না। সিঁড়ি বেয়ে নামার সময় দূর থেকে এক তীক্ষ্ণ চিৎকার শুনি। মনে হয় কেউ জ্যাকেল বলে ডাকছে, কিন্তু ভিড় আর চিৎকারে স্পষ্ট শুনতে পাই না। হাউস থেকে বেরিয়ে আসার পর আমরা গভীর নিঃশ্বাস নিয়ে ঠান্ডা বাতাস গলায় টেনে নিই। এই ঠান্ডা বাতাস ফুসফুসে এক স্বস্তির পরশ বুলিয়ে দেয়। তবে একটাই অসুবিধা, হাউজের ভেতরে প্রচণ্ড গরম হয়ে যায়। পরের কয়েক ঘন্টা আমরা হাউজের ফাঁকে ফাঁকে বিভিন্ন রাইডে দৌড়াদৌড়ি করি। আবিরাম অ্যাড্রিনালিনের সাথে অন্যরকম রোমাঞ্চ মিশিয়ে দেয় রাইডগুলো। বাতাসে ভেসে দ্রুতগতিতে ছুটে চলার অনুভূতি আমার কোনোদিন পুরনো হবে না। এই সময়গুলোতে মনে হয় কেউ আমাকে ধরতে পারবে না, কেউ আমাকে আঘাত করতে পারবে না, কেউ আমাকে ধরতে পারবে না। এখনকার দিনে এটাই একমাত্র সস্তা রোমাঞ্চ, যা আমাকে আমার নৈতিকতা আর মানসিক স্থিতি বিসর্জন না দিয়ে উপহার দেয়। ডায়েরি, 25শে ফেব্রুয়ারি 1946। ফ্রাঙ্ক আমার সাথে সম্পর্কের ব্যাপারে কথা তুলেছিল। আমি অবশ্য অস্বীকার করেছি, কিন্তু সে বিশ্বাস করেনি। সে জনের খুব ভালো বন্ধু ছিল, আর একসময় আমারও ভালো বন্ধু ছিল, কিন্তু এখন আর তেমন নেই। তার মেজাজ ছোট হয়ে গেছে, আর কখনো কখনো মনে হয় সে আমার দিকে তাকাতেই পারে না। সে আমাকে সেই সম্পর্ক শেষ করতে বলেছে, কারণ সে বলেছে আমি সেই মানুষটিকে কষ্ট দিচ্ছি যে আমাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসে। তার দিক থেকে জনের প্রতি তার এই আনুগত্য আমি বুঝতে পারি, কিন্তু তার আনুগত্য আমার কাছে কিছুই নয়। আমি তার কাছে কোনো ঋণী নই। আর সে কারণেই আমি তাকে বলতে পারিনি যে আমি কখনো রোনাল্ডোর সাথে দেখা করা বন্ধ করব না। তবে মনে হয় বলা লাগেনি। সে আমার মুখের দিকে তাকিয়ে বুঝে নিয়েছিল, আর এক মুহূর্তের জন্য সে প্রায় ভেঙে পড়ার মতো দেখাচ্ছিল। হয়তো আমি হলেও তাই হতাম, যদি আমার সেরা বন্ধু জনের মতো হয়ে যেত। আমার মনে হচ্ছে আমার ডিভোর্স নিতে হবে।